হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল pjoenglish education.com। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ক্লাস 11 পার্ট 4 ভিডিও সেমিস্টার 2। তো আজকে ভূগোলের মধ্যে আমরা যে সমস্থিতির যে প্রমাণ সমূহ সেটা নিয়ে আলোচনা করবো। তো আজ আমরা যারা যারা ভিডিও দেখছো তো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যায়। তো তার আগে কথা বলি যে আমাদের যারা কোর্স নিতে যাচ্ছে তারা কোর্স নিতে পারো, তো কোনো অসুবিধা হবে না। তো আমাদের কোর্সের জন্য আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করো। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো যারা সমস্থিতির প্রমাণসমূহ, তো আজকে এইখানটা সমস্থিতির যে প্রমাণসমূহ সেটা আমরা বুঝাবো। তো প্রমাণসমূহের মধ্যে কি বলা হয়েছে যে ইভিডেন্সেশন অফ আইসোলেটরি। তো কি বলা হয়েছে যে বিভিন্ন বিজ্ঞান যে সমস্থিতির বিভিন্ন পদ্ধতি এবং ব্যাখ্যা করে যে ভারসাম্য রক্ষের যে বিষয়টি বিভিন্নভাবে উপলব্ধি করা হয়। তো কি বললাম যে এক নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং কার্যক্ষয়ের প্রভাবে যে ভূমির প্রভাব এবং প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো ক্ষয়জাত এবং পদার্থ সমূহে যে প্রবাহমান শক্তি দ্বারা বহিত হয় তো সমুদ্রতলে সঞ্চিত হয়। তো এবং এই সমুদ্রতলে যে তলদেশের চাপ বৃদ্ধি পেয়ে সেই অংশে অবনিমত যে অপেক্ষায় পার্বত্য হালকা হয়ে যায়। তো কি বললাম, আমি যে ছবিটা দেখি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এই ছবিটা যে আমি বোর্ডের মধ্যে এই ছবিটা, এটা হচ্ছে তোমাদের একটা মানে কি বলবো সয়াল একটা পর্বস্তু, আর এইটা হচ্ছে তোমাদের আস্থানোস্ফিয়ার স্তর যেটাকে বলে, আর এইটা হচ্ছে প্রত্যাবর্তন স্তর, মানে এটা আর একটু ভেঙে যাওয়া হবে। তো প্রত্যাবর্তন স্তর আর এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ। তো এটা যখন আস্তে আস্তে ক্ষয় হয়, তো এই পাহাড়টা যখন আস্তে আস্তে ক্ষয় হয় তখন কী দ্বারা ক্ষয় হয়, তো সমস্থিতির প্রমাণসমূহের মধ্যে আমরা এটা দেখতে পেয়েছি। তো এটা ক্ষয় হয় যে প্রত্যন্ত স্তূপ যখন মানে কি বলবো যে পর্বত যখন হালকা হয়ে যায় তখন সেই নিচের তল বয় থাকে এবং এই ধরনের প্রভাব সৃষ্টি হয় এবং পার্বত্য মালভূমির তলার ঊর্ধ্বচাপ সৃষ্টি করে, যে ফলে যে ক্ষয়প্রাপ্ত ভূমি ধীরে ধীরে উত্থান হয়ে ভারসাম্য বজায় রাখে। তো আমি এই জায়গাটা তোমাদের এটাই বোঝার চেষ্টা করেছি যে সয়াল যে পর্বতস্তু সেটা আস্তে আস্তে যখন মানে ভূমিক্ষয় তৈরি হচ্ছে, তো তখন আস্তে আস্তে পর্বতটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো পর্বতটা যখন সমান ছিল তখন পর্বতটা আস্তে আস্তে এখানে চেঞ্জ হয়েছে, যে আমরা কি বলবো এই যে ধারগুলো দেখতে হবে যখন একটা পর্বতে গায়ে যাবে, তো তখন এখানে দেখবে একটা সমুদ্র পৃষ্ঠে যখন একটা মানে আইল্যান্ড থাকবে, তো আইল্যান্ডে তোমরা দেখতে পেলে গেলে যে এইখানে দেখবা ভূমি যখন ক্ষয় হয়ে পড়ছে তখন সমান নেই, ঠিক আছে, যেগুলো সমান নেই। তো এখানে কি বলা যায় যে প্লাস্টোনাইন যে হিমযুক্ত যে মানে প্রতিপূরণ স্তর যেটাকে বলি আমরা, মানে প্রতিপূরণ স্তর, সেটা হচ্ছে হিমযুক্ত কর্ণী দেশগুলি যে প্রচুর পরিমাণের বরফ জমা হয়েছে যে এবং হিমযুক্ত এই দেশগুলির ওপর নেমে আসে। তো তো একটু একটু করে গলতে শুরু করে, তো ফলে স্ক্যান্ডিনেভিয়া এবং ধীরে ধীরে উঠে পড়েছে প্রায় 100 বছর এবং 100 বা তারও বেশি হতে পারে। তো 1.0 মিটার, তো 0 মিটার সেকেন্ডে কী করে হারে 14,286 বছর সর্বাধিক যে 250 মিটার উত্থান ঘটেছে। তো আবার এবং গ্রিনল্যান্ডের উপরে জমে যে বরফের চাপ এই দ্বীপের কেন্দ্রীয় অংশের সমুদ্র তলে নিচে বসে গেছে। তো এটি যখন সমুদ্রপৃষ্ঠ, তো এর নিচে কি বসে আছে, এর নিচে বসে আছে তোমাদের আগের ছবিটা মানে কি বলবো এটা প্রত্যাবর্তন মানে প্রতিষ্ঠিত স্তব। তো এইটাই যে মানে স্তর যেটা বসে আছে, তো সেটা কি বলবো আমরা, তো সেটা নিচে নিচে আস্তে আস্তে ঢুকে গেছে, তো বহন করে। তো এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্টে কি বলেছে যে সিয়ান এবং সীমান্ত স্তরের মধ্যে উপরে ভারসাম্য। তো এই ধরনের উপর ভিত্তি করে মহাদেশীয় সঞ্চয় এবং উত্তপ্ত যে জায়গা, মানে এইখানটা যখন উত্তপ্ত হয়, যখন প্রতিপূরণ স্তর যখন আস্তে আস্তে উত্তপ্ত হয় তখন কি হয়, তখন যে যে সেখানে যে অববাহিকা এবং অবগানের মানে কারণে যে সময় যে স্থলভাগ এবং ভাসমান অবস্থায় সীমার উপর অবস্থান করে থাকে। তো কি বললাম, এটা সীমার উপর যখন অবস্থান করে থাকে, তো সীমার উপর অবস্থান করে যে জোয়ার ভাটা এবং শক্তি এবং অভিকর্ষণ বলের প্রভাবে যে ভূভাগের মধ্যে ফাটল সৃষ্টি হয়। তো এই ভূভাগের মধ্যে যখন ফাটলটা সৃষ্টি হয় তখন আস্তে আস্তে এগুলো ভূমিক্ষয় শুরু করে। তো এটাই বলেছে। তো ভূমিভাগের যে সৃষ্টি হতে সেই সময় খণ্ডে খণ্ডে পরিণত হয়ে অনেক দূরে অবস্থান করে। তো 4 নম্বরে কি বলা হয়েছে যে ভূমিতলের ইতিহাসে দেখা যায় যে সমুদ্র কখনোই ওই মহাদেশের অভ্যন্তরের প্রভাবে
করে আবার কখনো সারে যায়। তো অবগত কারণে সময় জলতরে হ্রাস ঘটে এবং সেই সম্ভব কিছু আরও একটি ব্যাখ্যা এবং সমষ্টি তত্ত্বের করা হয়। তো ভূপৃষ্ঠে যে তেজস্ক্রিয় পদার্থ এবং বিভাজনের ফলে তাপ এবং উত্থান হয়ে যে অভ্যন্তরের উপাদান কিছুটা তরল ও গতিশীল হওয়ায় সিয়ান এবং জাতীয় যে উপাদান গঠিত যে কঠিন মহাদেশীয় কিছু অংশ তরল এবং উপাদানে গঠিত শিলাস্তরে অনুপ্রবাহ করে আবার পুনরায় তাপ সৃষ্টি হ্রাসের ফলে সেই বৃদ্ধি ঘটনা ঘটায়। তো কি বললাম, বরফের যখন, এবার তোমাদের যে বরফের যে কথাটা সেটা কিভাবে বুঝাচ্ছি চলো। তো ছবিকে বুঝাবো। এটা বোর্ডে ছবিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বরফের ভার এবং লাঘব হওয়ার যে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো উত্থান। তো এটা প্রথমে যে উত্থানটি ঘটেছিল সেটা আমি তোমাকে বুঝালাম। তো এটা ছিল 50 মিটার, আর এইটা হয়েছিল 100 মিটার, আর এইটা হয়েছিল তোমাদের কি বলবো 200 মিটার, আর যেটা সব থেকে নিচে হয়েছিল সেটা হচ্ছে 250 মিটার। তো এইভাবেই আস্তে আস্তে যে স্ক্যান্ডিনেভিয়া সেই দেশগুলো উত্থান হয়েছিল এবং এর কি তত্ত্বে যেটা বলা হয়েছে, এরও কি তত্ত্বে, এবং সেটাকে আমরা বুঝেছি। চলো তো বেশি মানে বুঝাবো আজ একটু বুঝিয়ে তোমরা যে দুটো সমস্যা, সেটা হচ্ছে সমস্থিতির, এটা হচ্ছে সমস্থিতির মতবাদ, আর এটা হচ্ছে পর্বত ও মালভূমির যে সমভূমি বিভিন্ন উচ্চতায় সমতা বজায় রেখে অবস্থান। তো এই দুটো ছবির মধ্যে আমরা বুঝাবো। তো 1855 সালে কি হয়েছিল, 1855 সালে যখন মানে কি বলবো, যখন জি বি এর বি তখন সেই তার সমষ্টি মতবাদে যে উত্থান এবং করেন। তো বিজ্ঞানী এরই মতে যে বিভিন্ন আয়তনের কাঠের টুকরো যে ধর্মের ফলে ভেসে উঠেছে। তো এটা কাঠের টুকরো, তোমরা যে সমষ্টি ধারণার মধ্যে কাঠের টুকরো পেয়েছ, এটা কিন্তু আর্ধেকটা ভেসে উঠেছে। তো এটাই বলা হয়েছে যে এখানে কি যে ধর্মের যে কারণে যে ভূমিরূপে পর্বত, মালভূমি এবং সমভূমি যে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভেসে অবস্থান রয়েছে, সেই বলে যে মহাদেশে হালকা সিয়াম এবং সিয়াল যে সিয়াল দ্বারা গঠিত হয়েছে। তো সিয়ানের যে ঘটনা 2.7 গ্রাম যে ঘনসেমি, তো 3.0 যে ঘনসেমিটায় ভারসাম্যতা নিয়মিত যে মহাদেশের হালকা বিভিন্ন উচ্চতায় ভূখণ্ড ভারী এবং পার্বত্য যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা যে তোমাদের কি বলবো, একটা পার্বত অঞ্চল, আর এটা হচ্ছে মালভূমি, আর এটা হচ্ছে সমভূমি। তো এইটা সমভূমি। তো এর মধ্যে নিচে রয়েছে পৃথিবীর অভ্যন্তর। তো আমরা এখানে যে মানে কি বলবো, এর বি যে আরো বলেছেন যে বিভিন্ন মাপের কাঠদণ্ড ও জলে ভেসে উঠলে যে জলের পৃষ্ঠটান, মানে এটা যে জলের পৃষ্ঠটান, তো কাঠের এটা টুকরো ধরো, তো কাঠের আধা পিণ্ড উপরে উঠেছে এবং আধাটা জলে গিয়েছে। তো সেটাই বলতে যে এখানে যে গভীরতার উপরে বেশি যে বিশ্বাস করে এবং উঁচু যেসব মানে পৃথিবীর যে সমস্ত মহাদেশে শিলা দ্বারা গঠিত, তাদের জন্য বিভিন্ন মাপের এই উচ্চতা এবং পার্থক্য যে কম দৈর্ঘ্যে সম্ভব গড়ে ওঠে। তো এই উচ্চতাকেই লম্বদণ্ড উচ্চকার হাসে, তার কারণে এই গভীরতা পর্যন্ত পারদর্শী নিমজ্জিত। তো এবার হচ্ছে যে ভূপৃষ্ঠে মানে কি বলবো, যে ভূপৃষ্ঠে বিভিন্ন যে ভূমিরূপ যারা যথা যে পর্বত এবং মালভূমি ও সমভূমি বিভিন্ন উচ্চতায় যে সমতা এবং বজায় রেখে যে অবস্থান করেছে। তো পর্বতের উচ্চতা অনেক বেশি, অর্থাৎ ভূমি অনেক উচ্চতায় অবস্থান করেছে এবং ভাসমান তার শর্ত এবং অনুযায়ী পার্বত্য নিম্নাংশ যে বিভিন্ন দ্বারা গঠিত পর্যন্ত যে অ্যাস্ট্রোস্ফিয়ার নিমজ্জিত এবং বলেছে, এবং মাউন্টেন হ্যাভ এ রুটস, অর্থাৎ এই পার্বত্যে যে শিখর আছে। তো এরপরে যে তো সমালোচনা, তো সমালোচনাটা কি আমি তোমাকে বুঝাচ্ছি চলো। যে সমালোচনা, তো সমালোচনাটা কি বলেছে, সমালোচনা বলছে এক নম্বর হচ্ছে এরই দাবি যে করেছে যে ভারতের ভূত্বকে যে ভূমিগুলি যে ভূত্বকের নিচে অবস্থান অনুপাতে যে পথ ঠিক আছে, কিন্তু বিজ্ঞান মতে যে আপেক্ষকভাবে যে হালকা কোনো ভূমির পক্ষে যে শিয়াল এবং অপেক্ষায় ভারী সীমা বস্তুর মধ্যে এত গভীরে যে গ্রীষ্মস্থিতিক হাওয়া যে সম্ভাবনা প্রায় নেই। তো 2 নম্বর হচ্ছে যে এই যে বিশ্বাস করে হিমালয় পার্বত্য মতে এই বিশাল যে ভূমিরূপের ভূতত্ত্ব প্রায় সমপরিমাণের মূল এবং রুশ থাকবে। তো সেই গভীরতার এবং তলদেশের উত্তাপে থাকবে যে তাতে কোনো কঠিন মূল থাকা সম্ভব নয়। তো 3 নম্বরটা কি বলেছে, তো 3 নম্বরটা বলেছে 3 নম্বর হচ্ছে এই তত্ত্বে বলেছে যে পর্বত এবং মালভূমি সমভূমি সাগরতলে যে গভীরতা যে যা অনুপাতে গ্রথিক তো এবং সমতার বজায় রাখে। তো পর্বত না
হয় বোঝাতে গেছে যে কিন্তু সমভূমি এবং সাগর তল তো দ্বিঘর্ণিক মানে কি বলবো দ্বিমাত্রিক তল এই যে ভূপৃষ্ঠে বিভাগ করেছে। 4 নম্বর কি বলেছে? 4 নম্বরে বলেছে এরই বিশ্বাস করে যে কোনো ভূমিরূপে পর্বত এবং ঘনত্ব একই। তো কিন্তু পৃথিবীর যে অসংখ্য ভূমিরূপ আছে যেগুলি নবীভূত শিলা নিয়ে গঠিত, তো অর্থাৎ বিভিন্ন অংশের শিলার ঘনত্ব আলাদা হতে পারে। তো এই তথ্যে পর্বত মানে সর্বদা হালকা শিলা ও সমদ্বী মানে শিলা দিয়ে গঠিত যেসব মানে বিভিন্ন অংশে যে আলাদা আলাদা, এবং পর্বত মানে যে সর্বদা হালকা শিলা, এবং সমভূমি মানে যে ভারী, এরকম ধারণা সঠিক নয়। তো তোমরা এই জিনিসটা পরীক্ষা লিখে দিতে পারো, তো কোনো অসুবিধা হবে না। তো অসুবিধা না হওয়ার কারণেই বলছি এইটা যেন ভালো করে শোনো এবং সে যেন বুঝে নিতে পারো। তো এরপর হচ্ছে যে প্যাটার্ন তত্ত্বটা কি? তো প্যাটার্ন তত্ত্বটা কি? যে আর জি কেন এইচ মানে হচ্ছে ডার্চিকেন মানে হচ্ছে আর জর্ডিন এইচ আর্টজিন এইচ প্লাস যে 1959 খ্রিস্টাব্দে যে সব স্তরে বিভিন্ন যে সমস্থিতির এক নতুন তত্ত্বে, এইটা তোমরা যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে তোমাদের যে অ্যাস্থ্রোনো মানে কি বলবো সমস্থিতির মতবাদ। তো সমস্থিতির মতবাদে আমরা কি বলেছি? তো সমস্থিতির যে প্যাটার্ন তত্ত্বটা যে সেটা হচ্ছে যে এই দুটি যে সমভূমি জরিপে নির্ণয় করে গিয়ে যে পার্থক্য হওয়া যায় তারপর যে উপর ভিত্তি করে প্লেটের ওপর যে তত্ত্বে এবং আচরণের যে বিভিন্ন মানে কারণে যে বিজ্ঞান প্লেটের মতে যে বিভিন্ন মানে ভূমিরূপের যে ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব সমান নয়, ফলে বিভিন্ন ঘনত্বের ব্লক যদি কোনো ভারী মাধ্যমের ওপর ভাসে, তো তাহলে তাদের অপসারণ সামান্য হবে। তো এবং ব্লকগুলি যে স্থিতি সামান্য অবস্থান থাকবে। তো প্যাটের মতে যে পর্বতের গড় ঘনত্ব হলো 2.57 বা যা মহাদেশীয় শিলার সমান। যে প্লেটো পরীক্ষা করে দেখেছেন যে মালভূমি পার্বত্য থেকে যে বেশি এবং সমভূমি উচ্চতায় ঘনত্বের বেশি এবং সমুদ্রের গড় এবং ঘনত্ব যে অপেক্ষায় বেশি হয়, অর্থাৎ উচ্চতা বাড়লে ঘনত্বের যে উচ্চতা কমে। তো এটা কি বলেছে? তো ঘনত্বের যখন উচ্চতা মানে যখন এটা ধরো তোমাদের একটা বস্তু, ঠিক আছে? তো এইটা যখন ঘনত্ব মানে কি বলবো ঘনত্ব যখন বাড়ে, তো ঘনত্ব যখন কমে তখন উচ্চতা যখন বাড়লে তখন যখন উচ্চতা কমলে তখন ঘনত্ব বাড়ে, এবং ঘনত্ব বাড়লে উচ্চতা বাড়লে তখন ক্ষমতা কমে। তো উচ্চতা যখন বেড়ে যায় তখন ঘনত্ব কিন্তু কমে যায়। হ্যাঁ, তখন কিন্তু যে জলের যে মানে কি বলবো একটা স্তর লেভেল সেটা কিন্তু আস্তে আস্তে উপর দিয়ে উঠে যায়, এবং যত যেটা ভারী হবে তো সেইটা কি হবে ঘনত্ব মান তত মানে কি হলো কমবে। তো সেটাই বলেছে এই যে ব্যাখ্যা হিসাবে 3টি প্রধান তল এবং ধারণার লক্ষ্য যে বিজ্ঞানী হ্যারফোর্ড কি বললাম বিজ্ঞানী হ্যারফোর্ড এই প্রথম তিনি তল এবং উল্লেখ করেন যে মতে যে পৃষ্ঠের প্রায় 100 কিমি গভীরতার এই তলের অবস্থান, তলের ভূপৃষ্ঠের বিভিন্ন ব্লক বা খণ্ডগুলি যে চাপা সমান, অর্থাৎ তাদের ঘনত্বে আলাদা চাপা যে তারতম্য তো তা হয় না। তো এই কারণেই যে বিজ্ঞানী প্লেটো একটি মডেল সাহায্যে যে ব্যাখ্যা দেন, তো তাদের মধ্যে একটি খোলামুখ ব্যাখ্যা এবং খোলামুখ বাক্স এবং বিভিন্ন পারদে রেখে বিভিন্ন ধাতুর সময় যে আয়তনের টুকরো ভাসে। তো এই বেশি অপেক্ষায় গুরুত্বপূর্ণ সিসি যে পিবি টুকরো এবং সমন নিয়ে যে কম এবং গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়ামের টুকরো সব হবে সবচেয়ে উঁচু। তো এইখানে যখন প্লেটো মানে কি বলবো প্লেটে যখন নিউটন তখন এখানে একটা খোলা মুখ রেখেছিল, ঠিক আছে? এটা ধরো তোমাদের খোলা মুখ, আর এই খোলা মুখের মধ্যে একটা মানে কি বলবো একটা চাপ সৃষ্টি করেছিল, যেটা আলাদা আলাদা পারদের মধ্যে দিয়ে টেস্টিং করেছিল। তো যখন মানে কি বলবো যে বিজ্ঞানী প্লেটোর একটি মডেল যখন সাহায্যে ব্যাখ্যা দিয়েছে, তো তখন একটি বক্স যখন খোলা ছিল সেটা ছিল গুরুত্ব পিবি প্রকরিত। তো সে নিচের মধ্যে যে বিভিন্ন বাক্সগুলি রেখে যে পারদের মধ্যে রেখে অ্যালুমিনিয়ামের মধ্যে রাখা হয়েছিল এবং আর একটি পারদের মধ্যে রাখা হয়েছিল, সেই পারদের মধ্যে এগুলোকে টেস্ট করা হয়েছে। তো এইটাই হচ্ছে সেই প্লেটোর মানে কি বলবো প্লেটো যে পৃষ্ঠ মানে যে মানে কি বলবো যে প্লেটো তত্ত্বের যে মানে থিওরিটি তত্ত্বের এই যে আভাস আমরা সেটা জানলাম। তো এখানে শেষ। ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, এবং তোমরা আমাদের সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, এবং তোমরা যেটা বুঝতে পারবে না সেটা আমাদের কমেন্টে বলো, আমরা পরের ভিডিওতে বোঝানোর চেষ্টা করবো।